তখনকার দিনে নর্থ ইস্ট বেল্টের একমাত্র প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলছে, আজকে এমন ভুড়ি ভুড়ি আছে, সেটা হচ্ছে জেরি বাসি, তাকে নিয়ে এলো ইস্টবেঙ্গল। প্লাস হংকং থেকে একটা প্লেয়ারকে নিয়েছিল রূপ বাহাদুর। তার ম্যাচ ড্রও করেনি, এটা একমাত্র আজ পর্যন্ত 120 বছরে 2 বছরই করেছে ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে 75 সাল এবং 77 সাল। ইস্টবেঙ্গল মডার্ন ম্যাচ দিন হলো, মাঠে আমার মনে আছে 2টো আটটির 50 টাকায় বিক্রি হয়েছিল। আমি নাইমদাকে ছিটকে ফেলে বাপায় মেরেছিলাম, আহমেদ কুয়া শুধু দেখলো বল জানে না। এবার 75-এ আপনাদের টিমে কনফার্ম জায়গা হচ্ছে ভৌমিকদা, সুজিতদা, শ্যামদা। কারণ সুরজিতের একটু স্লাইট অ্যালার্জি ছিল দিলীপ পালিতকে নিয়ে। থার্ড গোলটা কিন্তু আমি আমার নিজের ক্রেডিটে করেছিলাম। ওটা আমি মাঝমাঠ থেকে সুরজিৎ আর ভৌমিক খেলতে খেলতে প্রায় 30-40 গজ দূর থেকে আমি বাঁ পায়ে রেখেছিলাম, একদম সাইড নেটে। ওটাই মাঠের সেরা গোল বলা হয়। তারপরে মনমান টিমটাও একটু তখন মানে ডিসব্যালেন্স হয়ে গেল। মনমানের পারফরমেন্স কেমন ছিল? খুবই ভালো শুরু করেছিলাম, প্রত্যেকটা ম্যাচে গোল করছিলাম। কলারবন হয়ে গেল টালিগঞ্জ ম্যাচে। ওই ম্যাচে চিন্ময় আর ভাস্কর একটা ভুল করে যেতে, লোকে বলে চিন্ময়ের ব্যাক পাস, কিন্তু এটা তা নয়, এটা 22 বছরের মানে অসাধারণ গোলটা করলো। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। অতীতের ফুটবলারদের ইন্টারভিউ, তাদের কথা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছি। আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন, তিনি 70-এর দশকের একজন প্রলিফিক স্ট্রাইকার। যে সময় ময়দানে রাজত্ব করছেন ফরওয়ার্ড লাইনের দিগ্গজ সমস্ত ফুটবলার, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ আকবর, সুভাষ ভৌমিক, সুজিত সেনগুপ্ত, শ্যাম থাপা, হরজিন্দর সিং, তাদের মাঝখানে একজন বাঙালি সবাইকে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পরপর 2বার কলকাতা লিগের টপ স্কোরার হয়েছিলেন এবং পিকে ব্যানার্জির অত্যন্ত প্রিয় ছাত্রদের মধ্যে একজন, এবং সবথেকে বড় পরিচয় 75-এর মোহনবাগানকে 5 গোল দেওয়া যেই নায়করা ছিলেন তাদের মধ্যে একজন। আমাদের সঙ্গে আছেন রঞ্জিত মুখার্জি। রঞ্জিত, আপনাকে স্বাগত আমাদের। থ্যাংক ইউ। 70s ফুটবল কতটা এক্সাইটিং ছিল? দেখুন, 60-এর দশক থেকেই তো খেলা দেখা শুরু আমার, তখন থেকে ইন্সপায়ার্ড হতাম। সত্যি কথা বলতে 60-এর থেকে 70-এর মধ্যে যারা ফুটবল খেলেছে, আমার ধারণা তাদের অনেকেরই প্রথাগত তালিম ছোটোবেলায় দেখে দেখে শেখা। আমিও যেমন আমারটা বলতে পারি, আমি মিশনে পড়তাম, রামকৃষ্ণ মিশনে। তো মিশনের মাঠে জেলা লিগের খেলা হতো এবং ওখানে টাওয়ার প্লেয়াররা খেলতে আসতেন। যেমন আমি যেহেতু ফরওয়ার্ডে খেলার ঝোঁক ছিল আমার, তো আমার দেখা প্লেয়ার, সবচেয়ে প্রিয় প্লেয়ার ছিল কেষ্টপাল, যাকে বলা হতো কপাল, মানে উপরে বল উঠলেই উনি গোল করতেন। তা অলিম্পিয়ান ছিলেন কেষ্টপাল, শ্যামনগরের। তাছাড়া আমার খড়দার ছিলেন পরিমল দে, যাকে দেখে আমি খুব প্রচণ্ড ইন্সপায়ার্ড হতাম। কারণ পরিমলদার ওই ড্রিবলিং, ওর বল নাচানো, এসে মাঠে সাইকেলে করে এসে খেলা দেখা, এইসব দেখতে দেখতে নিজেই আমি নিজেকে মানে ডেভেলপ করেছি। করতে করতে যখন জেলা লিগে একটা খেলায় রহড়া সংঘ ক্লাবে খেলতাম, আমি আর চিন্ময়, ভাস্কর গাঙ্গুলি ওপরে রহড়া সংঘ সারা জীবন খেলেছে। জেলা লিগে একটা খেলায় কোনো প্লেয়ার আসেনি, তো আমাকে বললো যে, আমার ডাকনাম ছিল পিন্টু, ওকে না, ও পিন্টু ভালো খেলেন না, বুট ছিল না। আমি 14-15 বছর বয়স অবধি খালি পায়ে খেলেছি। আর তারপরে যখন আমি প্রথম খেললাম, সেবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, ওই যে গ্যাপটা থাকতো 3 মাসের, ওই গ্যাপের মধ্যে খেলা পড়েছিল। তো আমি এমন নেবেই 70 মাঠে 2টো গোল করলাম। তাতে আমার কনফিডেন্স বেড়ে গেল। এবং আমি তারপরেই যখন সেই বছরেই জেলা লিগে, যখন এই 70 সালে যখন আন্তঃজেলা চান্স পেলাম, তখনকার দিনে 24 পরগনার চান্স পাওয়া মানে খুব কঠিন ছিল। যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা কঠিন ছিল, তেমনি 24 পরগনা জেলার হয়ে খেলা খুব কঠিন ছিল। তো 24 পরগনা জেলা দুর্গাপুরে খেলা হয়েছিল। একদিকে আমার 24 পরগনাতে ছিল প্রশান্ত মিত্র, আমি ছিলাম, শিশির ঘোষ দস্তিদার, অনেকেই ছিলেন। তেমনি হুগলির সঙ্গে ফাইনাল হয়েছিল। হুগলিতে ছিল সুরজিৎ সেনগুপ্ত, বিজয় দিকপতি, এরা। তো তখন ওদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না, কিন্তু আমরা তো সবাই জেলায় খেলছি। তো প্রদীপ দা ছিলেন চিফ গেস্ট। ওই টুর্নামেন্টে হাইয়েস্ট করা হয়েছিল আমি, যার জন্য আমাকে উনি যখন প্রাইজটা দিলেন, আমাকে বললেন তুমি কোথায় থাকো? আমি বললাম খড়দার রহড়ায়। তো খড়দার রহড়ায় ওনার দাদা থাকতেন। উনি বললেন তুমি ডুরেন্ট খেলতে যাবে? আমি তো শুনি এই ডুরেন্ট খেলতে যাবো কী করে, আমি ভাবতেই পারছি না তখন, কারণ আমি সে বছর পার্ট 2 পরীক্ষা দেবো। তো সেই অবস্থায় বাড়িতে ছাড়বে কি জানি না। তো আলটিমেটলি
আমাদের কালিদাসদা বলে একজন লোক ছিলেন যিনি প্লেয়ারদেরকে ঘাটাঘাটি করতেন। তখনকার দিনে এরকম অনেক লোক ছিলেন যাদের চোখটা খুব সুন্দর ছিল, যারা প্লেয়ার বেছে বেছে এনে স্পটার। তারা কোচ নয়, কিন্তু তারা এরকমভাবে তাদেরকে সাইকোলজিক্যালি ডিল করতো। তো ওই যে খেলতে গেলাম পিকে ম্যাচে আমার নিলেন ডুরান্ডে গিয়েই বাটার হয়ে গোল করলাম। বাটার কোচ পিকে ম্যাচি জীবনের প্রথম কোচিং করেছে, প্রথম কোচ ছিলেন বাটার, এবং সে বছর বাটার দুর্দর্শ টিম। মানে আপনি বাটার হয়ে খেললেন ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই গোল করেছে। কত সাল? 70 সালে। তো তারপরেতে আমি 71-72 সই করলাম। আমি তো যেহেতু এম এ পড়তাম খিদিরপুর, না প্রথম বাটা থেকে গেলাম খিদিরপুর। আর এইখানে আমি একটা জিনিস কি, যে কেষ্টপাল আপনার সম্বন্ধে ময়দানের একটা গল্প আছে, মানে ময়দানের ফ্যাক্ট আছে যে আপনার আপনি হেডিং দারুণ করতেন। এই হেডিং শেখার পেছনে কেষ্টপালের আপনার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। একদম, আমি সবসময় বলি, কেন আমি পরের জেনারেশনে যারা আমার কাছে এসে প্র্যাকটিস করতো, শিশির ঘোষ, দীপু গৌড়িওকে দিয়েছিল, কার্তিক শেঠ, কুমারেশ ভাওয়াল, প্রদীপ তালুকদার, এদের আমি মানে হেডিং কী করে করতে হয় বলেছি, শিখিয়েছি। সেটা হচ্ছে আমাকে 47 সালে আমি যখন শ্যামনগরে খেলতে গেছিলাম, আমার খেলা দেখে উনি আমায় ডাকলেন, এবং আমার কাকার বন্ধু ছিল। বললো যে তুমি খুব ভালো রানিং হেড, তুমি একটা কাজ করবে, বাড়ির সামনে পুকুর আছে, এমনি একদম বাড়ির সামনেই পুকুর, বলে ওইখানে রবারের বল নিয়ে তুমি জলের মধ্যে থেকে জাম্প করে দেখো, তুমি 6 মাস পরে আবার যদি দেখা তুমি আমার বলো। প্র্যাকটিক্যালি আমার গায়ে গায়ে বড় হচ্ছে চিন্ময় চাই, যে আমার পাশেই বাড়ি ছিল। তো আমি বিকেলবেলা আমি একটু পড়াশোনা মোটামুটি ভালো বলবো না, পড়াশোনায় ভালোই ছিলাম মোটামুটি, তাই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করে যেতে পারতাম না। তো বিকেলে যখন প্র্যাকটিস করতে যেতাম, তো আমি দেখতাম যে আমার মানে দেখুন, হেডিংয়ের মেন জিনিস হচ্ছে স্টেইং ইন দ্য এয়ার। যে 1 সেকেন্ড বেশি স্টে করতে পারবে সেই গেনার হয়, এবং আমি তার মানে একদম সুফল পেয়েছিলাম। যে মানে জলে জাম্প করে করে, জলটা ভারী তো ভারী, মানে প্রতিকূলতার আপনাকে বেশি ফোর্স করতে। যখন বিকেলবেলা গিয়ে প্র্যাকটিস করতাম মনে হতো হালকা নিজেকে, আমি শয়ে মানে সেন্টার করতাম, আমি হেড করি, এটা আমার স্পেশালিটি। এবং আমাকে উনি বলেছিলেন, দেখুন আমার প্রথম অলিখিত কোচ কেষ্টপাল আমায় বলেছিল যে প্রত্যেক খেলোয়াড়ের কোনো একটা বিশেষত্ব থাকে, কারোর বাঁ পাটা ভালো, কারোর ডান পাটা ভালো, কারোর ড্রিবলিং ভালো, কারোর হেডিং ভালো, কারোর ব্যাক ভলি ভালো, কারোর শুটিং ভালো, সব মিলিয়ে হওয়াটা কঠিন। আমি তো নিজেকে মনে করি যে আমি বোধহয় সব মিলানো একটা প্লেয়ার ছিলাম, কিন্তু সেরকমভাবে আমি প্রকাশিত হচ্ছিলাম না। তো এনিহাও এইটা আমি বলতে পারি যে এই যে স্টেইং ইন দ্য এয়ারটা ওনার কাছে শিখেছি, এটা আমাকে অনেক ম্যাচ উতরে দিয়েছে, মানে আমার টিমকে। আমি যে টিমের হয়ে খেলেছি, যখন ছোটো টিমে খেলতাম তখন মানে খিদিরপুর ও বাটায়, তো তখন তো বড় টিমের এগেনস্টে একটা গোল করার প্রবণতা ছিল। তো আমি সত্যি কথা বলতে, আমি এটা গর্ব করে বলি না, আমি কোনো সোশ্যাল মিডিয়াও যাই নেই, আমার কোনো ফেসবুক নেই। বেসিক্যালি ঘরের মাঠে জেনে গেছিলো যে রঞ্জিত নামলেই গোল হয়, তার কারণ বাটায় খেলাকালীন আমি 72 সালে মোহনবাগানকে 3 গোল করেছিলাম 1 বছরে, লিগে 2, এই লিগে 1, সিল্ডে 2। আবার খিদিরপুর হয়ে আমি একমাত্র প্লেয়ার যারা আমার আগে 2জনের রেকর্ড ছিল, একটা হচ্ছে পরিমল দে, আর হচ্ছে পরিমলদের পাড়ারই সুশান্ত ঘোষ, মানে নিত্যাদা, যিনি রাশিয়া গিয়ে ইস্টবেঙ্গলের খেলতে গিয়ে উনি বিএনআরই খেলেছেন, মানে অরুণ ঘোষের টাইমে। সুশান্ত ঘোষ তিনি ওয়াড়ি থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান 3 টিম গিয়ে গোল করেছিল। 60-এর দশকে পরিমল দে ওয়াড়ি থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান 3টে টিম গিয়ে গোল করেছিল। আবার খিদিরপুরে আমি 73 সালে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে গোল করেছি। মানে এইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। মানে ছোট দলের একজন 20-22 বছরের ফুটবলার, সে তৎকালীন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিরুদ্ধে গোল করছে, এবং মানে ময়দানে আপনার আগমনের একটা লোকের বিউগল বাজছে যে কেউ একজন আসছে। সো এবার আপনি 73 অব্দি খিদিরপুরে খেলেন, 75-এ আপনি ইস্টবেঙ্গল জয়েন করলেন। 73-এ আমাকে মোহনবাগান ক্লাব, যখন আমি সন্তোষ ট্রফি খেলতে গেলাম, সেইবারে আমি সুরজিৎ সেনগুপ্ত আর অনু চৌধুরী, শ্যামল ঘোষ, আমরা একদম নতুন ফার্স্ট, আমাদের গৌতম সরকার, এরা আমরা ফার্স্ট আমাদের সন্তোষ ট্রফি। সেইবারেতে যেটা হয়েছিল, একটা এক্সিবিশন ম্যাচ হয়, তখন না ইস্টবেঙ্গল ক্লাব বলে মোহনবাগানকে হারাচ্ছিল। সেই সময় একটা ম্যাচ হয়, সীতেশ দাস মারা যায়, সীতেশ দাস ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তখন তার সাহায্যার্থে একটা দুর্গাপুরে এক্সিবিশন ম্যাচ হয়েছিল, যেটাতে IFA ভার্সেস মোহনবাগানের খেলা। আচ্ছা, তা আমি তো
মানে আইএফএতে মানে সন্তোষ ট্রফি টিমে ছিলাম, কিন্তু আমি সুরজিৎ আমরা ফার্স্ট টিমে ছিলাম না। স্বপন সিং তো, সুভাষ ভৌমিক, হাবিব আকবর ছিল মানে ফরওয়ার্ড লাইনে। তো তার জন্য মান্নাদা তখন বললেন যে রঞ্জিত আমাদের হয়ে খেলুক, আর সুরজিৎও মোহনবাগান হয়ে খেলেছিল। তো তখন সুরজিৎ মোহনবাগান ছিল। তো ওই ম্যাচে মানে ওইটা একটা এক্সিবিশন ম্যাচ ছিল, পুরোটাই ইস্টবেঙ্গল টিম খেলেছিল আইএফএর হয়ে। নাইম বাদ দিয়ে পুরো টিমটা, তরুণ বসু বাদ দিয়ে পুরো টিমটাই ইস্টবেঙ্গলের টিম ছিল। কিন্তু ওই ম্যাচে 3-1 মোহনবাগান জিতেছিল এবং আমি 2 গোল করেছিলাম। সেটা হচ্ছে 73 সালে। সেই পরে মোহনবাগান ক্লাব ঝাঁপিয়ে পড়েছিল 74 রানে নেবে, কিন্তু আমি একটু রিস্ক নিয়ে যেতে গেলাম না, যে আর একটু পোক্ত হয়নি। 74 কোথায় খেললেন আপনি? 74 খিলিপুরে ছিলাম একটা। মানে আপনি 73 এক্সিবিশন ম্যাচে মোহনবাগানের হয়ে আইএফএ একাদশ, যেটা বকলম ইস্টবেঙ্গলের টিম, তাকে 3-2 করে হারালেন। তাতে আপনার 3-1 হারালেন, 2 গোল আপনার। 74 মোহনবাগান আপনাকে ডাকছে, আপনি গেলেন না। আমি আমার যিনি তো 74 আপনার খিদিরপুরের পারফরমেন্স কেমন ছিল? খুবই ভালো। তার জন্য তো 75 দুটো ক্লাবই ঝাঁপিয়ে পড়েছিল। এবং ইস্টবেঙ্গলে গেলেন কেন? 75 আপনি আমি পুরো এদেশি ছেলে, আমি কিন্তু মোহনবাগানের এগেন্স্টই বেশি গোল করেছি। বাড়িতে খুব আমাকে আমার বোনেরা আমার সাপোর্টার, ভাইটা এইসব পরিবার তো বোঝেন তো, ইস্টবেঙ্গল মোহনবাগান দলের জন্মগত ফিলিংয়ের টিম ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি ইস্টবেঙ্গলে জেদ করেই গেছি। আমাকে মোহনবাগান যেতে বলেছিল আমার কালিয়াসদা, কিন্তু আমি গেলাম কেন না, ওই বছরটায় মহা স্পোর্টিং ইস্টবেঙ্গলকে রেকর্ডটা ভাঙতে দেবে না বলে সমস্ত মডার্ন প্লেয়ার ইস্টবেঙ্গল। এক্স্যাক্টলি, এইটা আমি জানতে চাইছি যে 3-এর দশকে মানে যখন ক্যালকাটা লিগ প্রথম শুরু হয়, তখন টানা 5 বার মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগ জিতেছে। 34 থেকে 38, 34 থেকে 38, সেটা ভাঙছিল না। আর 71, 72, 73, 74 টানা 4 বছর ইস্টবেঙ্গল জিতেছে। এবার ইস্টবেঙ্গলের সামনে এই 70 থেকে, এবার ইস্টবেঙ্গলের সামনে 75-এর লিগ যদি যেতে তাহলে 6 বছর হবে। এবার মোহামেডান স্পোর্টিং কি চাইছে? মহা স্পোর্টিং ভারতবর্ষের সমস্ত যত ভালো ভালো ম্যারাডন প্লেয়ারকে নিয়ে নিয়েছিল। কে ছিল? গোলে আহমেদ কোয়া, রাইট ব্যাক আনোয়ার হোসেন, রাইট ব্যাক হাবিব খাঁ, স্টপার নাইম আর আনোয়ার হোসেন, লেফট ব্যাক একমাত্র অবাঙালি ছিল ওই মানে মারান প্লেয়ারদের মধ্যে চন্দন গুপ্ত লেফট ব্যাক ছিল, এনায়াতুল্লাহ আর আজিজ দুটো মাহাব, সর্দার খাঁ, লতিফউদ্দিন, হাবিব আকবর ফরওয়ার্ড লাইন, সমস্তটাই মানে। এবং সেই টিমটার সঙ্গে মহারান ভার্সেস ইস্টবেঙ্গল সে বছর সই করেছিলাম। আমি খুব রিস্ক নিয়ে সই করেছিলাম, কেননা আমার কনফিডেন্সটা ছিল বলে। কারণ তার আগের কনফিডেন্স এসছে, আমি ইস্টবেঙ্গলকে মোহনবাগান এসছে, ইস্টবেঙ্গল এসছে গোল করেছিলাম, মানে মহারান এসছে ছোটো টিম থেকে। মানে আমি এটাই জানতে চাইছি যে ইস্টবেঙ্গল যাতে মোহামেডানের রেকর্ড না ভাঙতে পারে, এরকম একটা ফর্মিডেবল সাইড বানিয়েছে মোহামেডান স্পোর্টিং। এবার সামনে ইস্টবেঙ্গল, এবার এই গল্পটা বলুন। এবার হচ্ছে সেই বছরে ইস্টবেঙ্গল ক্লাব টিমটাও ভালো হয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের 3টে প্লেয়ারের জায়গায় পাকা ছিল, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপাকে নিয়ে এলো ইস্টবেঙ্গল। বাকি রয়েছে একটা প্লেয়ার, 5টা প্লেয়ারকে নিয়েছিল। আমি আর প্রদীপ দত্ত সই করলাম ছোটো টিম থেকে। আর তখনকার দিনে নর্থ ইস্ট বেল্টের একমাত্র প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলছে, আজকে এমন ভুড়ি আছে, সেটা হচ্ছে জেরি বাসি, তাকে নিয়ে এলো ইস্টবেঙ্গল। প্লাস হংকং থেকে একটা প্লেয়ারকে নিয়েছিল রূপ বাহাদুর। এই 5টা প্লেয়ার আর আমি, এই 5টা প্লেয়ারের মধ্যে একজন খেলবে। প্রথম আমি এক্সিবিশন ম্যাচে ফরম্যাট কি 4-2-4, 4-2-4, পিকে ব্যানার্জি তো কোচ। তো পিকে ব্যানার্জি তখন আকবরের রিপ্লেসমেন্ট হয়েছে। আমি কিন্তু যখন আগে ছোটো টিমে খেলতাম, আমি নিচ থেকে খেলতাম, আমি 4-5টা ড্রিবল। আমি নিজের কথা বলবো না, আমার একটা অদ্ভুত গুণ ছিল, এক তো এরিয়াল বলে আমি খুব কনফিডেন্ট ছিলাম, যে কোনো গোলকিপারের ওপর থেকে আমি মানে 3-4 ইঞ্চি ওপরে উঠতাম, যখন সে ভারতবর্ষের যে গোলকিপারই হোক। আর আমি এয়ারেতে 5 থেকে 5.5 ফুট এয়ারে উঠে আমি ব্যাক ভলি, হাফ ভলি সব মারতে পারতাম। এইটুকু কনফিডেন্স আমার ছিল। তার সঙ্গে আমার বাপা, ডান পা, ব্যাক ভলি সবই আমি এটা কমপ্লিট স্ট্রাইক। আমি গোল করবো এই নিয়েই মাঠে নামতাম। সো এবারে আমি যখন 75-এ গেলাম প্রদীপদা এক্সিবিশন ম্যাচেতে, প্রদীপদা যেহেতু আমাকে আগে দেখেছিলেন, প্রদীপদা আমি জানি আমাকে নজর দিচ্ছিল। আমাকে আর সুভাষ ভৌমিককে রেলের সঙ্গে আলাদা করে এক্সট্রা প্র্যাকটিস করাতো, যেহেতু আমাদের একটু বডিটা ভারী ছিল আর আমার ব্যাক মাসেল পাওয়ার ভীষণ স্ট্রং ছিল। এক্সট্রা চন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তখন তো দেখুন কলেজ করছি, এম এ পাস করে গেছি, তখন আমি চাকরিতে ঢুকে গেছি ইউনিয়ন ব্যাংকে, তার আগে এজিতে ছিলাম। তো আমার সংসারের অনেক প্রবলেম ছিল, তাই জন্য আমি আগেই চাকরি নিয়েছি। আমার দাদা অত
মানে নাম করা একজন আইএস অফিসার, কিন্তু দাদার থেকেও ভালো রেজাল্ট করতাম, কিন্তু আমি পড়াশোনা তেজ করে গেলাম। না, এবার 75-এ আপনাদের টিমে কনফার্ম জায়গা হচ্ছে ভৌমিকদা, সুজিতদা, শ্যামদা, আর 5 জন লড়াই করছে। লড়াই করছে। শুভঙ্গ সান্যাল একটা দুর্ধর্ষ উইঙ্গার, কিন্তু শুরুতেই জন্য খেলতে পারছিল না। এই মতো অবস্থায় 3 নম্বর 4 নম্বর ম্যাচে আমার প্রতিনিধি বললো যে তুমি আজ রেডি হয়ে আসবে। তো ওই আমার এন্ট্রি এগেনস্ট টালিগঞ্জ অগ্রামে আমি 2টো গোল করলাম। তো আমার তারপর থেকে কোনোদিন একদিনও বসা থেকে 75-এ মোহাম্মদ কোর্ট অব্দি চলে গেল মামলা। এবারে কি হয়েছিল? হয়েছিল হচ্ছে মাওনার সঙ্গে ইস্টবলের ম্যাচটা ছিল এমন পরিস্থিতি যে কারণ ওই বছরে ইস্টবল ক্লাব আজ পর্যন্ত এশিয়াতে এই রেকর্ড আছে কিনা জানি না, কোনো ক্লাব খেলায় ইস্টবল ক্লাব অনলি ক্লাব ইন এশিয়া, যেটা অনেকবার অজয় বসু বা পুষ্পেন্দা বলেছেন যে 2 বছর ইস্টবল এই আনবিটেন চ্যাম্পিয়ন কিন্তু অনেকেই হয়েছে, ইস্টবল হয়েছে, মনমান হয়েছে, মাওলানা হয়েছে, কিন্তু অল উইন রেকর্ড মানে একটা ম্যাচ ড্রও করেনি, এটা একমাত্র আজ পর্যন্ত 120 বছরে 2 বছরই করেছে ইস্টবেঙ্গল। সেটা হচ্ছে 75 সাল এবং 77 সাল। 77 সালে কিন্তু ইস্টবেঙ্গল টিম ভেঙে গেছিল। আমি আসছি 77-এ। 75-এ কোর্ট অব্দি কেন গেল? হচ্ছে ইস্টবল মডার্ন ম্যাচ দিন হলো, মাঠে আমার মনে আছে 2টো টিকিট 50 টাকায় বিক্রি হয়েছিল। সেই দিনকে তো টিম সেট আপ ছিল ইডেন গার্ডেন্সে শ্যাম থাপা, আমি, সুভাষ ভূমিকা, সুরজিৎ। এবারে প্রদীপদা বড় স্টার্টের বুট তৈরি করেছিল, আমাদের কাঠের বুট ছিল, যে যদি বৃষ্টি নামে তো ইডেনে বৃষ্টিপাতে খেলা ভীষণ কঠিন, এবার অনেকটা পাওয়ার লাগে, এবং হলেও তাই একটু বৃষ্টি পরের দিকে নেমেছিল। যেটা হয়েছিল সেই মাঠের সিচুয়েশান ছিল ইস্টবলকে ড্র করলো চ্যাম্পিয়ন, কিন্তু মোহামেডানকে জিততেই হবে, এই ছিল সিচুয়েশান। 1 পয়েন্টের এদিক ওদিক ছিল। খেলা আরম্ভ হলো, নেবেই শ্যামথাপা গোল করলো, তার 5-7 মিনিটের মধ্যেই হাবিব শোধ করে। তারপরে হাবিব অশোকলাল ম্যানেজার শ্যামল হোসে কাটিয়ে ঢুকে পড়েছে, তরুণদা ফ্লাই করে হাবিবের পাটা ঘুরিয়ে দিল, পেনাল্টি হলো। সেই পেনাল্টি আবার নিজে সেভ করলো, দুর্ধর্ষ ম্যাচ। তারপরে হাফ টাইমের আগে ভৌমিক 4টে, ভৌমিকের যেমন ছিল মানে 5-6 আগে টানতে যেত, আর যেত, আর আমাকে প্রতিযোগিতা বলতো তুই, ও যখন এটা ওর বল কন্ট্রোলটার প্রবলেম হতো বলে আমি পেছনে থাকতাম, বেরিয়ে এলে ওই বলটা আমি মারতাম। তো সেটা করতে হয়নি, ও ডাইরেক্ট টানতে গিয়ে গোল করলো, 2-1 হলো। সেকেন্ড টাইমে যখন খেলা আরম্ভ হলো, তখন খেলার 5-7 মিনিট কি 7 মিনিট বাকি ছিল। সেই ম্যাচটায় আমি তখন সবে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আমি তখন নাইমদার থেকে তো আমি একদম ইয়ং, 23-24 বছর বয়স। আমি নাইমদাকে ছিটকে ফেলে বাঁ পায়ে মেরেছিলাম, আহমেদ করে শুধু দেখলো বল জালে। যেমন মোহনবাগান ম্যাচে 5 গোলের ম্যাচেতে আমি আসছি, 3-1 আপনারা জিতছে তো এইবারে হাবিব কিছুতেই খেলবে না, বৃষ্টি তখন তো 7 মিনিট বাকি। তো সেটাতে কিছুতেই 20 মিনিট ওয়েট করে খেলা অ্যাবান্ডন করে দিয়ে চলে যায়, এবং এটা পরে কোর্টে চলে গেল। আমরা ওয়েট করছি কবে কী হবে না হবে। হতে অদ্ভুতভাবে যতদূর জানি গীতানাথ গাঙ্গুলি আমার একদিন বলেছিলেন, উনি আইএফএ হয়ে লড়েছিলেন, আইএফএ ভার্সেস মোহামেডান কেস হয়েছিল। গীতানাথ গাঙ্গুলি একদিন বলেছিলেন যে রঞ্জিতের জন্য আমার একটা অদ্ভুত মানে যে রঞ্জিতের গোলটা নিয়ে হয়েছে, আমি শুনেছি যে ওই কোর্টেতে দেখানো হয়েছিল, ওই ছবির কাটিং দেখানো হয়েছিল, এগুলো শোনার কথা অবশ্য। তো তারপরে ঠিক যেদিনকে ওই বছরে আইএফএসএল ম্যাচ ছিল মোহনবাগান মাঠে, 29 সেপ্টেম্বর বোধহয় খুব সম্ভবত, সেই দিনকে রেজাল্টটা বেরিয়েছে যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, এবং সকালবেলাতে এটা জেনেছে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে লিগ চ্যাম্পিয়ন হলো, কোর্টের অর্ডার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলো, এবং যেদিন রেজাল্ট বেরোলো সেই দিনই হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের সেই 5 গোলের বিখ্যাত ম্যাচ। 5 গোল হয়ে গেছে, হ্যাঁ, মানে ইতিহাসে লেখা আছে। এবার সেদিনের এক্সপিরিয়েন্স একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন। ব্যাপার হচ্ছে যে আমি ইস্টবেঙ্গলে সই করার পরে শ্যামলও আমার 72-73 সাল থেকে আমি শ্যামলা সুরজিতের খুব বন্ধুত্ব, ময়দান জানে সুরজিতের কালচারের সঙ্গে আমার মিলত, তাই ওর সঙ্গে আমার খুব আমি শেয়ার করতাম 2-3 জনে। আমি শ্যামলা সুরজিৎ সবসময় একসঙ্গে থাকতাম, বাইরে খেলতে গেলে বা ন্যাশনাল খেলতে গেলে আমরা এক ঘরে থাকার চেষ্টা করতাম। তো পিন্টু দা, শ্যামল আর আমি নুনসো যেতাম, যেহেতু ওরা দুজনে ইংল্যান্ড ব্যাংকে ছিল, কিন্তু পিন্টু দা আমরা আবার বড় ম্যাচের দিন যেতাম না, কিন্তু পিন্টু দা নুনসোতে গেছিলো, গিয়ে
কোনো কার্জন পার্কে কোনো একটা পিন্টু দা বরাবরই সিধে সরল ছিল, অশোকনগরের লোক। তো মানে মাথা ওই কার্জন পার্কে যে মাথা চেপানো কান খোঁচানো ও বসে পড়েছিল। একটা দর্শক যাচ্ছিল যে আরে পিন্টু দা আপনি খেলবেন না? কেন খেলুন না কেন, কটা বাজে? তখন তাকে প্রায় 2:30। এদিকে তো আমরা হানটান করছি যে পিন্টু দা আসছে না। টেন্টের মধ্যে তখনকার দিনে একটা ভাইটাল প্লেয়ার না আসা মানে নানা রকম কথা উঠে যায়। পিন্টু দা টেন্টে ঢুকেছে খেলা আরম্ভের প্রায় 15-20 মিনিট আগে। এবং তখন আমার মনে আছে এসেই এমনভাবে সবাইকে বলতে লাগলো, আরে কী হয়েছে, আরে এই শঙ্কর বাবা এই আমার মজা দাও, জার্সি দাও। প্রদীপদাকে দেখলাম কিচ্ছু বললো না, মানে কতটা বুদ্ধিমান করছিলেন ওকে রাগের খেলা এফেক্ট করতে পারে। এবং তারপরে তো মাঠে গেলাম। সেইবারে কিন্তু মোহনবাগান যথেষ্ট ভালো টিম, লিগেতে 1 গোলে হেরেছিল, শ্যামথাবা 4-5 জনের কাটিয়ে গোল করেছিল। 5 গোল হবে এরকম ভেবে যায়নি, কিন্তু সেই বছর ইস্টবেঙ্গল টিমের একটাই স্ট্রং পয়েন্ট ছিল যে 4টে স্ট্রাইকার ছিল, মানে ফরওয়ার্ড লাইন ছিল, 4 জনই গোল করতে পারতো। সুরজিৎ গোল করতে পারতো, ভৌমিকও গোল করতে পারতো, এবং শ্যামদা আমি 2 জনই গোল করতাম। প্লাস শুভঙ্কর সান্যালও ভালো স্কোরার ছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না। তো এই অবস্থায় যখন খেলতেই নামলাম, প্রথম আমার এখনও মনে আছে, আমার পুরো মেমোরি পুরো সব সেদিনকে কিছুদিন আগে। আপনি তো মানে একদম মানে ফটোগ্রাফিক মেমোরি, সব বলে যাচ্ছেন। তো ওই দিনকে শুরুতেই শিশির ঘোষ আর রুলগাতন মিলে একটা বল নেবেই মুভ করেছিল, যেটা তরুণ বোস বাঁচিয়ে দিয়েছিল। তারপরে 5-6 মিনিটের মাথায় একটা সেন্টার থেকে আমি নিমাই গোস্বামী আর সুব্রত বর্ষের মাঝে এয়ারে উঠে বুকে ট্র্যাপ করেছিলাম। বলটা যখন পড়েছে সুরজিৎ নিখুঁত প্লেস করেছে। আমি শিওর ছিল যে ভাস্কর গাঙ্গুলি বলটা তত নতুন ছেলে, ভাস্কর দেখতে পায়নি, মুখ গার্ড হয়ে গেছিলো। সেকেন্ড গোলটা হলো, সত্যি কথা বলতে লোকে, আমি সেদিকে বলেওছিল, লোকে বলে ভৌমিক ডেকে ডেকে গোল করেছে, এটা চল হয়ে গেছে। ভৌমিক ডেকেছিল আমাকে, আমি সেদিকে এই সম্বর্ধনা সবাই বলেওছি। আমি যেহেতু এরিয়াল বলে মানে উঠতাম, সেই দিনে একটা কথা প্রদীপদা, সুভাষ, ভৌমিকা, সুরজিৎকে বলেছিল, এটা আমি বলছি যে এদের 2 জনকে 10 মিনিট অন্তর অন্তর জায়গা চেঞ্জ করতে বসে। ও একবার লেফট হয়ে যাবে, একটু, কারণ সুরজিতের একটু স্লাইট অ্যালার্জি ছিল দিলীপ পালিতকে নিয়ে। ভৌমিক বাঁদিক থেকে আমাকে এয়ারে বলটা তুলেছিল, এবং আমি আর ভাস্কর গাঙ্গুলি 2 জনে একসঙ্গে জাম্প করেছিলাম। আলটিমেটলি আমার তো বলেছি জাম্পটা তো একটু বেশি হতে বলেছি, আমার মাথায় রেখে বলটা গোলে ঢুকছে, আমি আর ভাস্কর আমার বুকে খুব লাগে, 2 জন মিলেই জালে চলে গেছিলাম। এবং বলটা যখন যাচ্ছে গোলে, শ্যামদা তখন ওটা পুশ করেছিল। সেকেন্ড গোল। থার্ড গোলটা কিন্তু আমি আমার নিজের ক্রেডিটে করেছিলাম। ওটা আমি মাঝমাঠ থেকে সুরজিৎ আর ভৌমিক খেলতে খেলতে প্রায় 30-40 গজ দূর থেকে আমি বাঁ পায়ে রেখেছিলাম, একদম সাইড নেটে। ওটাই মাঠের সেরা গোল বলা হয়। তারপরে মনমান টিমটাও একটু তখন মানে ডিসব্যালেন্স হয়ে গেল। 4th গোল শ্যামথাবা করেছিল, সুরজিৎ দিক প্রতিকে কাটিয়ে কুটিয়ে সেন্টার করেছিল। লাস্ট গোলটা প্রশান্ত মিত্র এসেছিল, ভাস্কর তখন। আর ভাস্কর অসাধারণ একটা গোলকিপার তৈরি হচ্ছে বোঝা গেছিলো, কারণ ইউনিভার্সিটি টিম থেকে ডাইরেক্ট মনমানে খেলেছে। আমার জীবনে আমি কোনো প্লেয়ারকে দেখিনি যে কোনো ছোটো টিম না খেলে ডাইরেক্ট মনমানে খেলা। ভাস্কর সে বছর খেলেছিল। তো এই নিয়েও এইটাই হচ্ছে ঘটনা। আর মানে তো আপনি তো 2 বছর, একবার আকবরের সঙ্গে আপনি জয়েন্ট টপ স্কোরার, আরেকবার নিজে 77 সালে ইস্টবেঙ্গল টিমটা ভেঙে যায়, একদম অনেক চলে যায়। আর সেই যেটা বলছেন 77 সালেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অল উইন রেকর্ড ছিল। খারাপ টিম হলেও কী হবে, অল উইন রেকর্ড ছিল, একটাও ড্র করেনি। সে অমল দত্ত ছিল। অমল দত্ত যাই জন্য ওই বছরে আমাকে ওনার ঘড়িটা খুলে দিয়ে দিয়েছিলেন। এটা আমার জীবনে একটা বড় পুরস্কার। অমল দত্ত করছিলেন। তো আপনি মোহনবাগানে গেলেন 79-এ। তো মোহনবাগানে কেন চলে গেলেন? দেখুন, আমি তো 79-এ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিলাম। 78-এর এন্ডে যখন ডুরান্ড কাপে আমরা 3 জিতলাম, বাড়ি ফিরে এলাম, যখন ফিরে এসে আমাকে প্র্যাকটিস চলছে রোভার্সে, সেই বছর ইস্টবেঙ্গলের গ্রুপটা ভেঙে যায়। মানে দীপেন দাসের গ্রুপটা হেরে গিয়ে সুপ্রকাশ গড়গড়ি, নিশীথ ঘোষ এরা মানে টিম করে। আমি যখন প্র্যাকটিসের পরে এটাকে জ্ঞান কর বলে এক ভদ্রলোক ছিলেন, উনি কী সেক্রেটারি ছিলেন জানি না, উনি আমায় ডেকে বললেন যে এরকম
দেখো তুমি এবার টিমের ক্যাপ্টেন, আমরা 5টা প্লেয়ারকে নিয়েছি। হরজিন্দর সিং, মনজিৎ সিং, গুরদেব সিং, ডেভিড উইলিয়াম, অলরেডি তখন সাবির আলী জয়েন করেছে 78 রান থেকে, আর হচ্ছে দেবরাজ। তাই আমি বললাম যে এতগুলো প্লেয়ার নিলেন বাদ যাবেন কে? বা সেটা তোমার সঙ্গে আমি আমার ডাকলেন ক্যাপ্টেন হিসেবে, তো যে কোনো কথায় আমার ভালো লাগেনি যে ওনার অভিমানে আপনি ইস্টবেঙ্গল ছাড়লেন। অভিমানী স্যার, আমি গেলাম অরুণদার কাছে, অরুণদা প্র্যাকটিস করি, আমি গেলাম অরুণদার কাছে, অরুণদা এরকম একটা কথা বলেছে, আমার খুব ভালো লাগেনি। আমার মনে হচ্ছে শ্যামল ঘোষ আর পিন্টুদাকে ছেড়ে দেবে। ওরা তপন দাস অত ভালো খেলেছে, আমার জায়গায় মাঝে মাঝে খেলছিল, তাকেও ছেড়ে দেবে, এটা আমার পছন্দ ছিল না। আমি ও গানকর যেভাবে কথা বলেছে, আমি কিটস দিয়ে চলেছি, তবুও আপনাকে বলতে এসেছি। অরুণদা বললো তুমি এরকম ডিসিশন নিও না, আমি বিকেলবেলা গিয়ে কথা বলবো। তখন তো অফিস ছিল, অফিসে যেতেই দেখলাম যে তেওয়ারি, প্রদীপ চৌধুরী, মনমান পুরো দল এসে অফিসে আছে, ময়দানে খবর হয়ে গেছে, এবং পিকে ব্যানার্জি সঙ্গে সঙ্গে বলেছে যে রঞ্জিতকে তুলে নাও। পিকে ব্যানার্জি তো কোচ। 17 আপনার মোহনবাগানের পারফরমেন্স কেমন ছিল? খুবই ভালো শুরু করেছিলাম, প্রত্যেকটা ম্যাচে গোল করছিলাম। কলারবন হয়ে গেল টালিগঞ্জ ম্যাচে, সেই যে ভাঙলো প্রায় ধরুন 1 মাস বসে রয়েছি, মনের মধ্যে যে ম্যাচটা খেলবো। কিন্তু এমন মানে কপাল যে ভালো কলারবন, প্রদীপদা আমাকে একটা স্কুল টিমের সঙ্গে প্র্যাকটিস করাতো, করে বললো যে দেখুন একটা কোচের কি ভূমিকা, তুমি একটা জেলার খেলা খেলে নাও, ঠিক মনমাইজুল ম্যাচের আগে। তখন প্রায় 7-8টা ম্যাচ বসা, বলে একটা জেলার খেলা খেলে নাও। মানে তো আমি রহড়ার সঙ্গের হয়ে আমি চিন্ময় ভাস্কর বাবার সঙ্গে খেলতাম, তরুণ সংঘ সেপ্টেম্বরের কাছে খেলে এলাম না, আমার ভয়টা ভাঙানোর জন্য খেলতে বলেছি। তার পরের ম্যাচই ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান, আমি তো শিওর যে আমি নামছি, কিন্তু আমাকে বললেন প্রদীপদা খেলার আগে তবে আমি 20 মিনিট পরে নামাবো, 5টার সামনে নামবো। ওটা ওনার চাল, কারণ ইস্টবেঙ্গল টিম করেছিল আমাকে ধরে যে আমি খেলবো, তো গুরদেব বা বনাকে আমায় লাগাবে, তো উনি আমাকে বললেন 20 মিনিট পরে তুমি নামবে, হলো তাই। সেই ম্যাচটায় 79 সালে মানে এত ভালো খেলছিল মানে ইস্টবেঙ্গল, যে মোহনবাগান প্রতাপ ঘোষ ভার্সেস ইস্টবেঙ্গল খেলা হচ্ছিল, ওদিকে ভাস্কর বলেছিল ইস্টবেঙ্গলে। এইবারে আমি নামার পরেই ঘুরে গেল, এবং ওই ম্যাচে চিন্ময় আর ভাস্কর একটা ভুল করে যেতে, লোকে বলে চিন্ময়ের ব্যাক পাস, কিন্তু এটা তা নয়, এটা মানুষ বছরের মানে অসাধারণ গোলটা করলো, প্রচণ্ড স্পিডে চলে গেছিল, গিয়ে গোলটা ম্যাচটা ড্র, আমরা চ্যাম্পিয়ন হলাম। তো তারপরে আবার আমার ইয়ে থেকে লিগামেন্টটা ছেড়ে গেল ডুরে নিয়ে, মানে আমি 3বার চোট খেয়েছিলাম। মহাস্পোর্টিং ভার্সেস মোহনবাগান ম্যাচে আমার 16টা সেলাই গেলো, এই প্রদীপ চৌধুরী আমার মাথায় হেড করলো, আমি ফার্স্ট গোলটা করলাম। মানে ইনজুরি কি সামহ আপনার কেরিয়ারে একটা ওই মুহূর্তে 79 একটি তো মানে মাঝে মাঝে প্রবলেম হচ্ছিল, এবং আমার খুব দুঃখ লেগেছিলো একটা কথা কি, আমার 78-এ তো সুরজিৎ ক্যাপ্টেন ছিল, সুরজিৎ রেড কার্ড খেয়েছিল ফেডারেশন কাপে, যাই জন্য প্রথম লিগের 2টো ম্যাচ সুরজিৎ সাসপেন্ড ছিল, আমি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়েছিলাম, এবং আমি প্রথম ম্যাচেই 7 গোলে ইস্টবেঙ্গল জিতে, আমার জীবনের প্রথম ক্যাপ্টেন্সি ইস্টবেঙ্গল ক্লাবে করেছিলাম 78 সালের। সুরজিতের জায়গায় আমি হ্যাচ ক্যাপ্টেন ছিলাম, তো 2টো ম্যাচ ক্যাপ্টেন ছিলাম আমি। প্রথম ম্যাচে 7 গোলে জিতলাম পুলিশের সঙ্গে, সেকেন্ড ম্যাচ 2 গোল, 9 গোল, 9 গোলের মধ্যে 5 গোল করেছিলাম আমি। তা সত্ত্বেও থার্ড ম্যাচ যেদিন সুরজিৎ খেলবে, সেই ম্যাচটা আমি ওরা বসিয়ে দিয়েছিলেন, ড্রপ দিয়েছিলেন। তো আমি রাগ করে অন্যায় করেছিলাম যে আমি খেলবো না, আমার যেন আপনি ড্রপ করেছেন তার পুরো ড্রপ দিন। তো সেই দিনে গিয়ে আমরা 1 গোলে হেরে গেছিলাম ওয়ারির সঙ্গে, এবং মাঠ ভাঙচুর হয়ে গেছিলো, যার জন্য লোকের আমার প্রতি রাগ হলো যে সুরজিৎ এসে খেলতে পারলো না। তো মানে সুরজিৎকে স্ট্রাইকার খেলাতে গেছিলো আমাদের অরুণ ঘোষ, সুরজিৎ স্ট্রাইকার খেলার প্লেয়ার না, অশোক চন্দ্রকে রাইট আউট খেলাবার জন্য সুরজিৎকে স্ট্রাইকার খেলাতে গেছিলো মিরিয়ার সঙ্গে, কিন্তু সেই ম্যাচে 1 গোলে ইস্টবেঙ্গল হেরে যায়। তো আপনি মোহামেডানে চলে গেলেন আবার পরের 2 বছর। মোহামেডান কি সব করে বাঙালি মোহামেডান দারুণ টিম বানালো, তো বিদেশ মানুষ আমি আর প্রচুর একসঙ্গে মোহনবাগান চলে গেল। ওই মোহনবাগান যদি জেতানো যায়, ওই চল না একসাথে চলে যায়, তাই আমি চলে গেলাম। সো এই আপনি যে 7-এর দশক আর 8-এর দশকের মাঝামাঝি পর্যন্ত কলকাতা ময়দান দাপালেন, আমি একটাকে প্রশ্ন করছি যে ওই যখন ফিরে দেখা হয় তখন কিন্তু সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, হাবিব, পিন্টু চৌধুরী, ভৌমিক দা, এদের নাম একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে যায়।
আপনি সামহাও আপনার নামটা এখানে অনেকটা পড়ে আসে, এটা কি কোনো আপনার মনে আক্ষেপ আছে? আক্ষেপ টাক্ষেপ নেই, তবে একটা জিনিস বুঝি যে আমি যেখানে যাই সেখানে আমরা আজকে আয়ারল্যান্ড যাবো, ওখানেও আমি যেখানে যাই আমি এত গোল করেছি আমাকে লোকে ভোলে না বুঝতে পারি। আক্ষেপ টাক্ষেপ কিছু নেই। দেখুন আমি তো ফুটবলার হব কি হব না সে নিয়ে আমার ডাউট ছিল, যে ছোটোবেলায় আমি তো একাডেমিক্সে যাবেন ভেবেছিলেন, তো যাইনি। কিন্তু এটা তো ঘটনা, যাকে কোনোদিন কেউ বসাতে পারেনি। 70 সাল থেকে শুরু করেছি, পিকে ম্যাজির হাত থেকে শুরু, আবার পিকে ম্যাজির হাতেই প্রায় শেষ ইস্টবেঙ্গল ক্লাব আমাকে সুরজিৎ শ্যামলকে রিটায়ারমেন্ট নিতে বলেছিল ইস্টবেঙ্গল ক্লাব থেকে 73 সালে 83 সালে। কিন্তু তিনজনেই ডিসিশন নিলাম একটা হোটেলে ওই ইয়েতে বসে। সুরজিৎ বলল না আমার ভাইয়ের চাকরি হবে, আমি জর্জে সই করবো। শ্যামল ঘোষ তখন রাজস্থানে প্র্যাকটিস করে বলে আমি রাজস্থানে খেলবো। আমিও ঠিক করলাম যে আমি বাটা থেকে এসেছি, বাটাতেই আমি বাটাকে না বলে সই করে দিয়েছি। এবার বাটা আমাকে ঢাঁচর, তখন তো ফুল ফর্মে 33 বছরের কী আছে, বাটার হয়ে আমি 2 বছর খেলাম। আমি সে বছর বাটা মনোরঞ্জন দাদা, ডেভিড উইলিয়াম 84-85 তখন আমাকে তো বাটারে খেললাম। তারপরে আমি 27 সাল থেকে কোচিং করছি ডাইরেক্ট। 27 সাল থেকে আমাদের ইন্টারভিউ খুব শেষ জায়গায়, আপনি তো আবার ইয়েতে গিয়ে দিকপাল ফুটবলার বেকেনবাওয়ার তাদের সঙ্গে আপনি 15 দিনের ক্যাম্প করে যান। কেননা আমি যখন কোচিং এলাম 90 সালে আমি রোমে যাই। আমি নিমাই গোস্বামী আর জয়ন্ত চক্রবর্তী একজন সাংবাদিক ছিলেন, তো আমরা তিনজন, জিসি দাস উনি আমার খেলে বের করেছেন। রোমে গেছিলাম খুব কষ্ট করে থাকার একটা ব্যবস্থা করে। রোমে গিয়ে আমি বিরাট আমার নিজের চেষ্টায়, আপনার বেকেনবাওয়ারের সঙ্গে ওই কদিন থাকার 23 দিন আমি ওনার সঙ্গে বসে বসে, প্রথমত আমাকে উনি অ্যাকসেপ্ট করবেন কিনা জানি না, আমি ব্যাচটাকে ঢুকিয়ে নিয়ে সোজা গিয়ে অকপট স্বীকারোক্তি যে আমি সকার প্লেয়ার ফ্রম ইন্ডিয়া। তো আমি যখন ওনাকে বললাম যে, তখন উনি বললেন যে উনি ইস্টবেঙ্গল মোহনবাগানের নাম জানেন, কেননা ওনার আশা করা ছিল পেলের সঙ্গে কসমস ম্যাচেতে, উনি আসতে পারেননি। তখন আমাকে বললো তুমি কোন লেভেলের কোচ? তো আমি তো বলতে পারি না, আমাদের দেশের এই জুনিয়র সিস্টেমটা তো ঠিকঠাক চলে না। তো আমি বললাম যে আমি মেনলি জুনিয়র ক্লাবদের জুনিয়র ছেলেদের নিয়ে কাজ করতে পছন্দ করি, আমায় যদি আপনি কিছু টিপস দেন। কামান বলে ভেতরে নিয়ে গেল। যে হোটেলে আমি ছিলাম লা মেরিডিয়ান হোটেল ছিলাম, ওখানে ও বিলার্দ সব বসে থাকতো। তা আমি 23 দিন ধরে ওনার সঙ্গে যা জানতে পারছি, উনি খুব অকপটে আমায় একটা কথা বলেছিলেন যে তুমি যখন কোচিং করো তুমি মাঝে মাঝে বলছে, উনি বলেছিলেন যে আমরা সমস্ত ল্যাটিন আমেরিকান মানে ছেলেদেরকে ফলো করতাম। আমি যে কোচ হয়েছি, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যখন জুনিয়রদের নিয়ে কাজ করো কোনো সময় না বেয়ার ফুটেড প্লেয়ারদের করে দেবে, মানে জার্সি দেবে না। আমরা তাই করি। আমরা মানে ল্যাটিন আমেরিকার কোচেদের দেখেছি ওরা খালি গায়ে ছেলেদের ছেড়ে দেয়, মানে বাচ্চাদের ক্ষেত্রে। কেন বিপ পড়ালে লাল বিপ বা ইয়েলো বিপ তাতে মানে মার্কিং হয়, এটা আমার প্লেয়ার বুদ্ধি সেখান থেকেই আনতে হবে। তাই এইটা আমি পরে যে ফলো করেছি, আমি কাকে বল দেবো আমি জার্সি ছাড়া আমাকে বুঝতে হবে। এই জন্য এদের, যার জন্য ওরা চায় ল্যাটিন আমেরিকান কোচেরা কেন ল্যাটিন আমেরিকান ফুটবল লোকের দেখতে ভালো লাগে, তখন বলেছিল এটা 98-এ, যে ওই বলটা পেয়ে গেলে আর বল ছাড়তে চায় না। এটাই হচ্ছে ওদের এই জন্য স্কিল এত বেশি হয়। লাস্ট প্রশ্ন আমার, 70s ফুটবল স্মৃতিতে কীভাবে ধরা আছে? যেহেতু 60s ফুটবলটাকে দেখেছিলাম, আর 70s ফুটবলটাকে এখন মনে হয় কেন মানুষ মনে রেখেছে না, 60s দর্শক তাদের 90% লোকই আমার ধারণা মারা গেছেন, এই জেনারেশন দেখেনি। আর 70s থেকে 80s দর্শক এখনও যাদের বয়স অ্যাবাভ 40 বা 45 তাদের কাছে প্রাণবন্ত। বেঙ্গলে প্লেয়ার বেশি ছিল, কিন্তু বাইরের প্রভিন্সের প্লেয়ার আমার দেখা 60-এর দশক থেকে জার্নাল সিং, অরুমাই নাইগাম, কেম্পিয়ার, রামবাহাদুর থেকে আরম্ভ করে আজকের যুগে দাঁড়িয়ে যে বাইরের প্লেয়ার আসছে, তফাৎটা কোথায়? 60-এর দশকে যাদের দেখেছিলাম তাদের সঙ্গে বিক্রমজিৎ দেবনাথ, শান্ত মিত্র, চুনি গোস্বামী, পিকে ম্যাজি বাঙালি প্লেয়াররা পাল্লা দিয়ে খেলেছিল। তারপরে জেনারেশনে যারা মানে বাইরের প্লেয়ার এসেছিল, শ্যাম তাপা, উলগানাথন, লতিফ আকবর, তাদের সঙ্গে বাঙালি প্লেয়াররাও পাল্লা দিয়ে খেলেছিল, যাই জন্য। তারপরে ইভিন
80s and 90s ঘোড়াতেও এই চিন্ময়, ভাস্কর, শ্যামল ব্যানার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য, এই যে গ্রুপটা, এরাও বাইরের প্লেয়ারদের সঙ্গে, ইভেন ফরেন প্লেয়ার, মজিদ জামশেদ তখন এসে গেছে, তারপরে চিমা ওকেরি, তারপরে চিবুজার, অনেক প্লেয়ার এসছে, তাদের সঙ্গে এরা তুলনামূল্য খেলে গেছে, তাই জন্য এরা মাথায় উঠতে পারেনি। কিন্তু তারপর থেকে যে ভুলটা করেছে আইএফএ, তখন থেকে আমি কোচিং করছি যে এই দুটো করে প্লেয়ার ম্যান্ডেটারি করে দিল, যে মানে স্ট্রাইকারে খেলবে আর দুটো করে ডিফেন্সে খেলবে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছিল। তার জন্য স্ট্রাইকার উঠছে না। বেঙ্গল টিম যে মানে এখন সন্তোষ ট্রফির ধরনটা পাল্টে গেছে, সব মিলিয়ে আমার মনে হয় নেগেটিভ ভেবে লাভ নেই, পজিটিভ চিন্তা করাই ভালো। আপনি যেভাবে ইন্টারভিউ নেন, এসিসিএ, এটা সিসিসিএন না, তো এসিসিএন না, এইটা বলবো যে যদি চলতে থাকে, আর এরকম আমাদের সবার বয়স হয়েছে, আমরা যদি বলতে পারি আইএফএকে, মানে ফেডারেশনকে, অল ইন্ডিয়া ফেডারেশন এবং আমাদের আইএফএ চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জিং হয়, কারণ কর্মকর্তারাও চেঞ্জ। আমি দেখছি তো জেলার ফুটবল নষ্ট হয়ে গেছিলো। আজকে আমরা কয়েকজন প্লেয়ার মিলে, ভাস্কর, আমি, তরুণ বসু, স্বপন সেনগুপ্ত লড়াই করে স্পন্সরশিপ এনেছি, যে টাকাটাই আনি। তো আজকে ফুটবলকে ব্যাক করতে গেলে 2 বছর খাটতে হবে। ইউথ ডেভেলপমেন্টটাকে যদি ঠিকঠাক করা যায়, দেখুন আগেকার দিনে আমরা খালি পায়ে খেলা খেলতাম, ওইটাই এখন হয়ে গেছে ওই আন্ডার-13, আন্ডার-12, আন্ডার-15, তখন খালি পায়ে ছিল, আন্ডার হাইট, এইটাই হচ্ছে তফাৎ। তাই সেখানেও বয়স বাড়ানো, অন্যান্য প্রভিন্স এগিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। তো এটা কিন্তু এটা ফার্টিলাইজ সেক্টর, আমি কনস্ট্যান্টাইনকে বলেছিলাম খড়দা স্টেডিয়ামে, এটা যে বাংলা ফুটবলের বাংলা অ্যান্ড সাউথ ইন্ডিয়া ছিল, আমাদের একটু সময়, মেধা, অর্থ বিনিয়োগ করতে হবে, তাহলেই বাংলার ফুটবল আবার রিভাইভ করবে। থ্যাংক ইউ রঞ্জিত, আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।